হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস জিকে সাজেশন 2024 আজকে আমরা জিকে প্র্যাকটিস সেট 7 নিয়ে এসেছি, যা তোমাদের আপকামিং ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস সহ আরও প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা এই ক্লাসগুলো রেগুলার দেখবে। আর তোমরা যদি এর আগের যে পার্টগুলো 6টি পার্ট হয়ে গেছে না দেখে থাকো, দেখে নেবে, কারণ প্রত্যেকটা কোশ্চেন সিলেক্টেড রয়েছে। ঠিক আছে, তোমাদের কিন্তু যথেষ্ট হেল্পফুল হবে। তো চলো, বেশি কথা বলবো না, ডাইরেক্ট ক্লাসে চলে যাব। তো প্রথম কোশ্চেন হচ্ছে, লোহড়ী উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? লোহড়ী উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? তো পাঞ্জাব রাজ্যে। মনে রাখবে, ভীষণভাবে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি। লোহড়ী উৎসব পালিত হয় পাঞ্জাব রাজ্যে। এর প্রসঙ্গে বলি, পাঞ্জাবে এই লোহড়ী উৎসব ছাড়াও গিদ্দা, ভাংড়া, ধামাল, লুড্ডি, ঠিক আছে, এই সব লোকনৃত্য কিন্তু দেখতে পাওয়া যায়। কী কী? গিদ্দা, ভাংড়া, ধামাল, লুড্ডি, লোহড়ী, এগুলো প্রত্যেকটাই হচ্ছে পাঞ্জাবের লোকনৃত্য। ঠিক আছে, তারপরে দেখো, সহ্যাদ্রি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সহ্যাদ্রি ব্যাঘ্র প্রকল্প এটা রয়েছে মহারাষ্ট্রে। ভারতের যে ব্যাঘ্র প্রকল্প শুরু হয়েছিল সেটা হচ্ছে 1973 সালে প্রথম ব্যাঘ্র প্রকল্পটা চালু হয়। আর ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্পের নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত, যার নাম নাগার্জুন শ্রীশৈলেম ব্যাঘ্র প্রকল্প। নাগার্জুন শ্রীশৈলেম ব্যাঘ্র প্রকল্প অন্ধ্রপ্রদেশে রয়েছে, যা ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প। ঠিক আছে, নেক্সট দেখো, অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা। অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলার নাম হচ্ছে কর্ণম মালেশ্বরী। ঠিক আছে, তিনি 2000 সালে সিডনি অলিম্পিকে ভারোত্তোলন বিভাগে ব্রোঞ্জ পদক কিন্তু পেয়েছিলেন। ঠিক আছে, মনে রাখবে, ভারোত্তোলন, কর্ণম মালেশ্বরী। তারপরে দেখো, 2016 সালে রিও অলিম্পিকে রৌপ্য পদক প্রাপক প্রথম ভারতীয় মহিলা হয়েছিলেন পিভি সিন্ধু। ঠিক আছে, তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি রৌপ্য পদক কিন্তু পেয়েছেন। ঠিক আছে, মনে রাখবে। আর পিভি সিন্ধু হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। ঠিক আছে, তিনি ব্যাডমিন্টন খেলায় কিন্তু এই পুরস্কারটি পেয়েছিলেন। তারপর দেখো, পিভট এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? পিভট, পিভট শব্দটি যুক্ত বাস্কেটবল খেলার সাথে। এর সাথে মনে রাখবে, এই বাস্কেটবল খেলার সাথে যুক্ত হচ্ছে ব্লকিং এবং ড্রিবল, এই দুটি শব্দ। ব্লকিং, ড্রিবল এবং পিভট খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট দেখো, দলত্যাগ বিরোধী আইন সংবিধানের কোন তফসিলে রয়েছে? দলত্যাগ বিরোধী আইন এটি রয়েছে 10ম তফসিলে। আর মনে রাখবে, 1985 সালে এই দলত্যাগ বিরোধী আইনটি পাশ হয়। আর 52তম সংবিধান সংশোধনীর দ্বারা কিন্তু এটি সংবিধানে যুক্ত হয়। 52তম সংবিধান সংশোধনীর দ্বারা যুক্ত হয়, 1925 সালে পাস হয়। আর 10ম তফসিলে কিন্তু এটা রয়েছে, কি না, দলত্যাগ বিরোধী আইন। পরবর্তী কোশ্চেন দেখব, সংবিধানের কোন ধারা সুপ্রিম কোর্টকে জুডিশিয়াল রিভিউর কিন্তু অধিকার দিয়েছে? জুডিশিয়াল রিভিউ করার অধিকার দিয়েছে সুপ্রিম কোর্টকে 137 নম্বর ধারা অনুযায়ী। ঠিক আছে, এই কোশ্চেনগুলো অবশ্যই মনে রাখবে। তারপরে দেখো, পলাশির যুদ্ধ কবিতাটি কার লেখা? পলাশির যুদ্ধ নামক একটি কবিতা রয়েছে, এটি কার লেখা? তো এটা হচ্ছে নবীনচন্দ্র সেনের লেখা। ঠিক আছে, নবীনচন্দ্র সেনের লেখা হচ্ছে পলাশির যুদ্ধ। মুন্সি প্রেমচাঁদের লেখা কিছু বিখ্যাত আমরা বই দেখব যা পরীক্ষায় আসে। মুন্সি প্রেমচাঁদ দ্বারা রচিত কয়েকটি বই হচ্ছে সেবা সদন, গোদান, ঠিক আছে, ইম্পর্টেন্ট, গাবন, কর্মভূমি, তারপর হচ্ছে মানসরোবর, নির্মলা। প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারে এসেছে কোনো না কোনো এক্সামে, তো অবশ্যই এগুলো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো, কে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মরাম পাণ্ডুরঙ্গ। ঠিক আছে, কত সালে? 1867 সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মরাম পাণ্ডুরঙ্গ। নেক্সট দেখব, পর্যায় সারণীর শেষ প্রাকৃতিক মৌলের নাম কি? পর্যায় সারণীতে যেসব মৌল রয়েছে তাদের মধ্যে সর্বশেষ প্রাকৃতিক মৌলের নাম হচ্ছে ইউরেনিয়াম। আর মনে রাখবে, ইউরেনিয়ামের প্রধান আকরিক হচ্ছে পিচ ব্লেন্ড। ঠিক আছে, পিচ ব্লেন্ড হচ্ছে ইউরেনিয়ামের প্রধান আকরিক। নেক্সট দেখো, সোমগো লেক। ঠিক আছে, সোমগো লেক এটা কোথায় রয়েছে? তো এটা সিকিমে অবস্থিত। ঠিক আছে, সোমগো লেক সিকিমে রয়েছে। আর সিকিমের আরও বিখ্যাত একটা লেক হচ্ছে গুরুদংমার লেক। ঠিক আছে, তো এটি বর্তমানে ভারতের উচ্চতম লেক রয়েছে। ঠিক আছে,
বর্তমানে ভারতের উচ্চতম লেক নাম হচ্ছে গুরুদংমার হ্রদ বা লেক, ঠিক আছে। অনেকেই এটাকে ছাঙ্গু লেকও বলে, ঠিক আছে। তো এটা নিয়ে কনফিউশন রয়েছে, কেউ বলে গুরুদংমার, কেউ বলে ছাঙ্গু। মানে ভারতের মানে উচ্চতম আমি হ্রদের কথা বলছি। তো উচ্চতার বৃদ্ধিতে যদি দেখা যায় তো গুরুদংমারটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। বর্তমানে কিন্তু এটা আপডেট করা হয়েছে। তো গুরুদংমার হ্রদ হচ্ছে ভারতের সর্বোচ্চ হ্রদ, ঠিক আছে, মনে রাখবে, যা সিকিমে অবস্থিত। তারপর দেখো লিঙ্গরাজ মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো উড়িষ্যার ভুবনেশ্বরে রয়েছে লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দির অবস্থিত উড়িষ্যার ভুবনেশ্বরে। এর সাথে মনে রাখবে কোণার্কের যে সূর্য মন্দির রয়েছে, কোণার্কের সূর্য মন্দির এটিও রয়েছে উড়িষ্যাতে। আর মীনাক্ষী মন্দির অবস্থিত মাদুরাই, কোথায়? তামিলনাড়ুর মাদুরাইয়ে রয়েছে মীনাক্ষী মন্দির। নেক্সট দেখব বিখ্যাত স্মৃতিস্তম্ভ আরামবাগ, ঠিক আছে। বিখ্যাত স্মৃতিস্তম্ভ যার নাম হচ্ছে আরামবাগ। তো এই আরামবাগটি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে রয়েছে। কে তৈরি করেছিলেন? তো এটা বাবর কিন্তু নির্মাণ করেছিলেন আরামবাগ। আর এর সাথে মনে রাখবে জয়পুরে অবস্থিত হচ্ছে হাওয়া মহল। হাওয়া মহল কোথায় অবস্থিত? জয়পুরে। কে নির্মাণ করেছিলেন? তো এটা সওয়াই প্রতাপ সিং দ্বারা কিন্তু নির্মিত হয়েছিল, ঠিক আছে। অবশ্যই মনে রাখবে, প্রিভিয়াস ইয়ারে এসেছে কোশ্চেনটি। নেক্সট দেখো কত সালে রাজিয়া সুলতানকে দিল্লির শাসন থেকে সরানো হয়েছিল? ঠিক আছে, কত সালে রাজিয়া সুলতানকে দিল্লির শাসন থেকে সরানো হয়েছিল? তো 1240 সালে, ঠিক আছে, 1240। রাজিয়া সুলতান তিনি 1236 থেকে 1240 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। আর তিনি মধ্যযুগীয় ভারতের প্রথম মহিলা ছিলেন যিনি মুসলিম শাসক ছিলেন, তো মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখব আন্তর্জাতিক বাঘ দিবস, ঠিক আছে, ইন্টারন্যাশনাল টাইগার ডে, ঠিক আছে। আন্তর্জাতিক বাঘ দিবস বা ইন্টারন্যাশনাল টাইগার ডে এটা পালিত হয় কবে? তো 29শে জুলাই, মনে রাখবে 29শে জুলাই পালিত হয় ইন্টারন্যাশনাল বাঘ্রো ডে, ঠিক আছে, বা ইন্টার টাইগার ডে, ঠিক আছে। ভারতের বাঘ রাজ্য বলা হয় কাকে? মধ্যপ্রদেশকে বলা হয় ভারতের বাঘ রাজ্য, এটা তোমরা মনে রাখবে। মানে সবচেয়ে বেশি বাঘ পাওয়া যায় কোথায়? মধ্যপ্রদেশে। তারপরে অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস, অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস এই গ্রন্থের রচয়িতা কে? তো আর্থার কোনান ডয়েল, ঠিক আছে। আর্থার কোনান ডয়েলের লেখা হচ্ছে অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস। তোমরা প্রত্যেকেই শুনেছো শার্লক হোমসের গল্প। তো এই অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমসের রচয়িতা হচ্ছে আর্থার কনান ডয়েল। নেক্সট দেখো ভারতের প্রথম বেতার সম্প্রচার হয় কোথায়? ভারতের প্রথম বেতার সম্প্রচার হয় 1923 সালে, কোথায়? মুম্বাইতে, ঠিক আছে, মুম্বাইতে। আর অল ইন্ডিয়া রেডিও স্থাপিত হয় কত সালে? 1936 সালে, এটা মনে রাখবে। অল ইন্ডিয়া রেডিও স্থাপিত হয় 1936 সালে। নেক্সট দেখো অশনি সংকেত এই ছবির বা চলচ্চিত্রের কাহিনীকার কে ছিলেন? অশনি সংকেত এই ছবিটির কাহিনীকার ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। এছাড়া মনে রাখবে অপুর সংসার নামক যে চলচ্চিত্র রয়েছে তারও কিন্তু কাহিনীকার হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী কোশ্চেন দেখব কম্পিউটারের হার্ডওয়্যার যেটা রয়েছে, হার্ডওয়্যার ডিভাইস, ঠিক আছে, সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটো ডিভাইস হয়ে থাকে। তো হার্ডওয়্যার ডিভাইসগুলির মধ্যে রয়েছে র্যাম, তারপরে এইচডিডি, সিডি র্যাম, মাদারবোর্ড, সিপিইউ, ঠিক আছে। তো আরএএম অর্থাৎ রিড অনলি মেমোরি, আর এইচডিডি তোমরা কমেন্টে জানাও তো এই এইচডিডির ফুল ফর্ম কি? তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এইচডিডি এবং সিডি রোম এই দুটোর ফুল ফর্ম তোমরা জানাও, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, কম্পিউটার কোশ্চেন, তোমরা অবশ্যই জানো যে র্যামের ফুল ফর্ম রিড অনলি মেমোরি। তো এইচডিডি আর সিডি র্যামের ফুল ফর্ম কি? তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তার সাথে মাদারবোর্ড আর সিপিইউ এগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু হার্ডওয়্যার ডিভাইস, ঠিক আছে। নেক্সট দেখো ভারতে প্রথম পাটকল স্থাপিত হয় কোথায়? ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় রিসরাতে, ঠিক আছে, রিসরা 1869 সালে, রিসরাতে, মনে রাখবে 1869 সালে। নেক্সট দেখো কোন কমিশনের সুপারিশে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই কিন্তু গঠিত হয়েছিল? তো হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে গঠন করা হয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আর এই হিল্টন ইয়াং কমিশন এর সুপারিশটি করেছিল 1929 সালে কিন্তু এটা সুপারিশ করেছিল, ঠিক আছে, হিল্টন ইয়াং কমিশন। পরবর্তী কোশ্চেন দেখব ম্যান হ্যাটার্স ডিজিজ, ঠিক আছে, ম্যান হ্যাটার্স ডিজিজ বলে একটা রোগ আছে। তো এটা হওয়ার কারণটা কি? তো পারদের বিষক্রিয়া, ঠিক আছে, এটা এসএসসি সিএইচএসএল এর কোশ্চেন। ম্যান হ্যাটার্স ডিজিজ এর
কারণ হচ্ছে পারদের বিষক্রিয়ার জন্য এমনটা হয়ে থাকে। তারপরে দেখো ইন্ডিয়া ডিভাইডেড। ইন্ডিয়া ডিভাইডেড এটা কার লেখা? রাজেন্দ্র প্রসাদের লেখা। সেম নামে গ্রন্থটির লেখককে? সালমান রুশদির লেখা। সেম, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে দেখো একটা সায়েন্সের কোশ্চেন, জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস। এর সাথে উৎপন্ন হয় জিঙ্ক সালফেট, মনে রাখবে। নেক্সট দেখো, মাছের অধ্যয়নকে কি বলা হয়? অর্থাৎ মাছ নিয়ে যে পড়াশোনা তাকে কী বলা হয়? তো ইচথিওলজি বলা হয়, ইচথিওলজি, ঠিক আছে, ইচথিওলজি। এর সাথে মনে রাখবে কীটপতঙ্গের অধ্যয়ন হচ্ছে অ্যান্টোমোলজি, শিলার অধ্যয়ন হচ্ছে পেট্রোলজি, ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, চেরাও নৃত্য, এটি একটি লোকনৃত্য চেরাও। তো এটি কোথাকার লোকনৃত্য? তো মিজোরামে দেখতে পাওয়া যায়। মূলত এটি বাস নৃত্য, ঠিক আছে, এটিকে বাস নৃত্য নামেও অনেকে বলে থাকে। তো বাস নৃত্য বা চেরাও নৃত্য কোথাকার? মিজোরাম। আর মনে রাখবে মণিপুরের মার্শাল আর্টের নাম হচ্ছে থাং। থাংটা কি? তো থাং হচ্ছে মণিপুরের মার্শাল আর্ট। পরবর্তী কোশ্চেন দেখব, এটি আত্মজীবনীমূলক বইয়ের নাম আমরা দেখে নেব। মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিমস ইনটু অ্যাকশন, ঠিক আছে, মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিমস ইনটু অ্যাকশন, ঠিক আছে। এটা কার আত্মজীবনী? তো এপিজে আব্দুল কালামের, এটা হচ্ছে এপিজে আব্দুল কালাম আজাদ, ঠিক আছে। তো এটা হচ্ছে আত্মজীবনী এপিজে আব্দুল কালাম। তো পরবর্তী কোশ্চেন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন পার্ট কি আছে সংবিধান সংশোধনের সাথে সম্পর্কযুক্ত? কোন পার্টে সংবিধান সংশোধনের সাথে যুক্ত? তো 20 নম্বর পার্টে বলা হয়েছে যে সংবিধান সংশোধন করা যাবে। আর যদি ধারা বলা হয় 368 নম্বর ধারাতে বলা হয়েছে সংবিধান সংশোধনের কথা। নেক্সট দেখো, আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন? তো অরবিন্দ ঘোষ, ঠিক আছে। আলিপুর বোমা মামলা যেটি 1908 সালে ঘটেছিল। আর এই সালেই কিন্তু আরেকটি ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে মুজফ্ফরপুর মামলা, ঠিক আছে। কিংসফোর্ডকে হত্যার বিরুদ্ধে ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকে কিন্তু এটা ফাঁসি হয়েছিল। যাই হোক, পরবর্তী কোশ্চেন, হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। আর এই হিন্দু কলেজের পরবর্তী নাম হয়েছে প্রেসিডেন্সি কলেজ, ঠিক আছে। তারা বর্তমানে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত এই ডেভিড হেয়ার দ্বারা প্রতিষ্ঠিত হিন্দু কলেজ। পরবর্তী কোশ্চেন দেখব, ঠিক আছে, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যাকে বলা হয় সিডিবি। তো এই সিডিবি কত সালে স্থাপিত হয়? 1990 সালে গঠিত হয়, ঠিক আছে। আর এর সাথে মনে রাখবে সেবি, যা 1988 সালে, এবং নাবার্ড এটা 1992 সালে, এই 82 সালে, এবং এক্সিম ব্যাঙ্ক এটা আই হবে, ঠিক আছে, EXIM, এক্সিম, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক এবং নাবার্ড এই দুটোই কিন্তু গঠিত হয় 1982 সালে। আর সেবি গঠিত হয় 1988, আর সিডবি গঠিত হয় 1990। অবশ্যই কিন্তু ভালো করে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচার, ঠিক আছে, এই তকমাটা কে পেয়েছে? তো ইউনেস্কো সিটি অফ লিটারেচার পেয়েছে কেরলের কোজিকর, ঠিক আছে। কোজিকর এই শহরটি ইউনেস্কো সিটি অফ লিটারেচার অ্যাওয়ার্ড পেয়েছে। তারপর সম্প্রতি ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন, তো তিনি কে? মোহন চরণ মাঝি। মোহন চরণ মাঝি তিনি সম্প্রতি ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। কারণ এটি ইম্পর্টেন্ট, কারণ সবচেয়ে ওড়িশার দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক, তাকে সরিয়ে তিনি কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী হয়েছেন। তো এটা অবশ্যই চর্চায় রয়েছে, তো অবশ্যই মনে রাখবে মোহন চরণ মাঝি ওড়িশার বর্তমান কিন্তু মুখ্যমন্ত্রী রয়েছেন। তো এগুলো ছিল আজকে ক্লাসের প্রশ্ন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি তোমাদের এই ক্লাসগুলো হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং নতুন যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে আবারও আমরা হাজির হব প্র্যাকটিস সেট নাম্বার 8 নিয়ে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।